আসসালামু আলাইকুম। ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। পদার্থবিজ্ঞানে পড়লে যে সকল বিষয়কে আমাদেরকে অবশ্যই জানতেই হবে সে সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে পদার্থ কি? যার ভর আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। গঠন অনুসারে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়। মৌলিক পদার্থ, যে সকল পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য ধর্ম বিশিষ্ট অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপা ইত্যাদি। যৌগিক পদার্থ, যে সকল পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্ম বিশিষ্ট দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে, যেমন পানি হচ্ছে H2O, পানির সংকেত। তো পানিতে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, দুই বা ততোধিক পদার্থ রয়েছে, চিনি, সাবান, সোডা ইত্যাদি। ভৌত অবস্থা ভেদে পৃথিবীর যাবতীয় পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়: কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। তো প্রথমে আমরা দেখব কঠিন পদার্থ কি। যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে, যেমন ইট, কাঠ, পাথর। কঠিন পদার্থের অণুগুলোর প্রবল আকর্ষণ থাকে, এদের মধ্যে কোনো ফাঁকা থাকে না। তরল পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তাকে তরল পদার্থ বলে, যেমন পানি, তেল, দুধ, পেট্রোল ইত্যাদি। অণুগুলো শিথিলভাবে যুক্ত থাকে। বায়বীয় পদার্থ, যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই কিন্তু মুক্ত অবস্থায় চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ বলে। বায়বীয় পদার্থের অণুগুলো পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে। এবারে আমরা দেখব আন্তঃআণবিক দূরত্ব কি। পদার্থ মাত্রই অনেকগুলো অণুর সমষ্টি। দুইটি অণুর মধ্যবর্তী দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বলে, যেমন ছোট ছোট অনেকগুলো মার্বেল একত্রে স্থিতিকৃত করলে তাদের মাঝে ফাঁকা জায়গা থাকে, এ দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বলে। কি? পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুকে ভাঙলে ওই পদার্থের আর অস্তিত্ব থাকে না। অণু, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়। এবারে আমরা জানবো জড়তা কি। জড়তা, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। ইহা দুই প্রকার: স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়ে, এটা স্থিতি জড়তার কারণে। এবার আমরা দেখব গতি জড়তা। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাস যাত্রী শরীরের নিচের অংশ স্থির এবং উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে এগিয়ে যায়। বলটা কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বলের মাত্রা ml/t², অর্থাৎ বল ইজিক্যাল টু ভর গুণন ত্বরণ। এর একক নিউটন। 1 নিউটন ইজিক্যাল টু 10⁵ ডাইন এবং 1 কেজি ইজিক্যাল টু 9.8 নিউটন। ভরটা কি? কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে, একক কিলোগ্রাম। ভরবেগ, বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার ভরবেগ দ্বিগুণ হবে। আছে p ভেক্টর ইজিক্যাল টু 4i - 2j - k, q ইজিক্যাল টু 6i + 5j + mk। এখানে প্রশ্নে দেওয়া আছে যে m এর মান কত হলে p ও q পরস্পরের লম্ব হবে। তো সেক্ষেত্রে p ও q পরস্পর লম্ব হবে p ভেক্টর ডট q ভেক্টর ইজিক্যাল টু 0 হলে p ভেক্টর ডট q ভেক্টর এদের গুণাগুণ করলে আমরা কি পাই? 24i ডট i ডট i, j ডট j, k ডট k। এখানে i ডট i ইজিক্যাল টু 1, j ডট j ইজিক্যাল টু 1, k ডট k ইজিক্যাল টু 1 হলে আমরা কি পাই? 24 - 10 - m ইজিক্যাল টু 0, অর্থাৎ m ইজিক্যাল টু 14 হলে p ও q পরস্পরের লম্ব হবে। ত্বরণ কি? ত্বরণ হলো সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কোনো বস্তুর আদি বেগ যদি u হয় এবং t সময় পরে তার শেষ বেগ v হয় তাহলে t সময় বেগের পরিবর্তন ইজিক্যাল টু v - u। তাহলে বেগ পরিবর্তনের হার কি হবে? v - u/t। সুতরাং ত্বরণ
হবে a = v - u। আমরা জানবো গতি সম্পর্কে। গতি কি? সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বলা হয়, আর এই অবস্থানে পরিবর্তনের ঘটনাকে গতি বলে। গতি 5 প্রকার: চলন গতি, ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, দোলন গতি। সরণ কি? সরণ নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তনকে সরণ বলে। সরণের মাত্রা l। দ্রুতি সময়ের সাথে কোনো বস্তুর সরল বা বক্রপথে অবস্থানে পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতির মান l/t। বেগ কি? বেগ হলো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই বেগ। বেগের মাত্রা l। যদি কোনো বস্তু t সময়ে নির্দিষ্ট দিকে d দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ v = d/t। মন্দন কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, অর্থাৎ একটি গতিশীল বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ হ্রাস পায় তাকে মন্দন বলে। মন্দনের মাত্রা l/t²। এখন আমরা জানবো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি? যে সকল মৌল বা বস্তু স্বতঃস্ফূর্তভাবে আলো বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় বস্তু বলে, যেমন রেডিয়াম 226 এবং ইউরেনিয়াম 238, অর্থাৎ তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি? যে গুণের জন্য বস্তু বা মৌল স্বতঃস্ফূর্তভাবে আলো বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয়তা বলে। বৈশিষ্ট্য: এটি একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, এটি একটি নিউক্লিয় প্রক্রিয়া। তেজস্ক্রিয়তার একটি পরমাণু অন্য পরমাণুতে রূপান্তরিত হয়। এই কি? অর্ধায়ু। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। অর্ধায়ুকে টি হাত দ্বারা প্রকাশ করা হয়। সরল দোলক কি? সরল দোলক একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি বিনা বাধায় এদিক ওদিক দুলতে পারে তাকে সরল দোলক বলে, কিন্তু বাস্তবে এরকম দোলক পাওয়া সম্ভব নয়। এখানে দেখানো হয়েছে চিত্রে। সেকেন্ড দোলক কি? সেকেন্ড দোলক যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটি অর্ধদোলন সম্পন্ন করে। শক্তির অপচয় কি? শক্তির অপচয় শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়ার সময় এর সামান্য কিছু অংশ এমনভাবে রূপান্তরিত হয় যা কোনো কাজে আসে না। শক্তির অকার্যকর রূপান্তরকে শক্তির অপচয় বলে। যখন বৈদ্যুতিক বাতি জ্বলে তখন বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় বা আমাদের কাজে লাগে। পাশাপাশি বৈদ্যুতিক শক্তির কিছু অংশ অপশক্তিতে রূপান্তরিত হয় যা বৈদ্যুতিক বাতিকে গরম করে, কিন্তু তা আমাদের কোনো কাজে আসে না। এটাই শক্তির অপচয়। এবারে জানবো মুক্তিবেগ সম্পর্কে। সর্বনিম্ন যে বেগে কোনো বস্তু ঊর্ধ্বে নিক্ষেপ করলে তা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না তাকে সেই বেগকে মুক্তিবেগ বলে। মনে করি m ভরে কোনো বস্তুকে v সর্বনিম্ন v বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে যখন বস্তুটি পৃথিবীর থেকে r দূরত্বে থাকে তখন সে পৃথিবীর আকর্ষণের জন্য তার কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল লাভ করে তা মহাকর্ষ সূত্র অনুসারে তার মান F = g/m/r²। এখানে মুক্তিবেগ v = √2gr। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। দুটি একই আকৃতির এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট পাত m ও n সামান্য দূরত্বে d দূরত্বে রেখে সমান্তরাল পাত ধারক তৈরি করা হয়। এখানে ধারকের ধারকত্ব c = q/v। এখানে v এর মান E/d এবং q = সিগমা a। e এর মান হবে σ/ε0। এই মান বসালে পাই আমরা ধারকের ধারকত্ব c = ε0a/d। স্থিতিস্থাপকতা যে ধর্মের ফলে বলের ক্রিয়ায় বিকৃত বস্তু প্রযুক্ত বল অপসারণে পূর্বাবস্থায় ফিরে আসে বা আসতে চায় তাকে স্থিতিস্থাপকতা বলে এবং ওই বস্তুতে স্থিতিস্থাপক বস্তু বলে। স্থিতিস্থাপক সীমা যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে অর্থাৎ সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে যায় তাকে বলের সে সর্বোচ্চ সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। পয়সনের অনুপাত কি? পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এবারে জানবো পৃষ্ঠটান সম্পর্কে। পৃষ্ঠটান কি? কোনো তরল পৃষ্ঠের উপর যদি একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যের রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। এখানে পৃষ্ঠ শক্তির মান সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান।
ABCD পর্দার মোট ক্ষেত্রফল বৃদ্ধি ডেল A ইজিক্যাল টু 12B। পৃষ্ঠটানের বিরুদ্ধে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ পৃষ্ঠ শক্তি E ইজিক্যাল টু W ইজিক্যাল টু বাই ডেল A ইজিক্যাল টু 2πB ভাগ 12B ইজিক্যাল টু T। এর শক্তি পৃষ্ঠের সঞ্চিত শক্তি। কোন তলের পৃষ্ঠ শক্তি তার পৃষ্ঠটানের সমান। এবারে আমরা জানবো তাপ নিয়ে। তাপ এক প্রকার শক্তি যা প্রয়োগ করলে বস্তু গরম বা ঠান্ডার অনুভূতি হয় এবং তাপ নির্গত করলে বস্তু ঠান্ডা হয়, তাকে তাপ বলে। তাপকে কিউ বা এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাপের একক জুল বা ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থাকে বস্তুর তাপমাত্রা বলে। তাপমাত্রা বলতে বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা বোঝায়। তাপমাত্রাকে টি বা কি থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা এবং ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ত্রৈধ বিন্দু কি? একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রার কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এই 3 রূপে সমাবস্থায় থাকে তাকে ওই পদার্থের ত্রৈধ বিন্দু বলে। পানির ত্রৈধ বিন্দু কি? পানির ত্রৈধ বিন্দু যে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রার কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এই 3 রূপে 3 অবস্থায় থাকতে পারে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। ব্যবহারিক ক্ষেত্রে এটা 273 কেলভিন ধরা হয়। নির্দিষ্ট চাপ 4.58 মিলিমিটার হাইজ। এবারে জানবো তাপ যুগল বা থার্মোকাপল কি? দুটি ভিন্ন ধাতুর তারের 2 প্রান্ত জোড়া লাগিয়ে এর মধ্যে একটি গ্যালভানোমিটার অন্তর্ভুক্ত করে যদি বর্তনী তৈরি করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায়, তাহলে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহকে তাপ যুগল বা তাপ তড়িৎ প্রবাহ বলে। 1821 খ্রিস্টাব্দে সিবেক সর্বপ্রথম ঘটনাটি প্রত্যক্ষ করেন, তাই এ ঘটনাকে সিবেক ক্রিয়া বলে। দুটি ভিন্ন তার দ্বারা সৃষ্ট এ ব্যবস্থাকে বলা হয় তাপ যুগল এবং বর্তনীতে যে তড়িৎচালক শক্তির উদ্ভব হয় তাকে তাপীয় বা তাপীয় তড়িৎচালক শক্তি বলে। এখানে দেখানো হয়েছে তাপ যুগলের চিত্র। আমরা দেখব এখন তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাপ এক প্রকার শক্তি যা প্রয়োগ করলে বস্তু গরম হয়, তাকে তাপ বলে। তাপকে এইচ বা থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার কারণ। তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। তাপমাত্রা থিটা বা টি দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা তাপের ফল। এবারে আমরা জানবো আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তাপমাত্রা পরম স্কেল। পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রা যে স্কেল প্রণয়ন করা হয়েছে তাকে তাপমাত্রা পরম স্কেল বলে। বিজ্ঞানী লর্ড কেলভিন সর্বপ্রথম এই স্কেল প্রণয়ন করেন বলে একে তাপমাত্রার কেলভিন স্কেলও বলে। প্রমাণ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা কি? যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে পানি জমে বরফ হয় অথবা বরফ গলে পানিতে পরিণত হয় তাকে প্রমাণ তাপমাত্রা বলে। প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। ব্যবহারিক ক্ষেত্রে 273 কেলভিন ধরা হয়। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। প্রতিটি গ্যাস সমান ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। কণাগুলো গ্যাসের অণু বলে। গ্যাসীয় অণুগুলো সর্বদা গতিশীল থাকে এবং এরা নিউটনের গতিসূত্র মেনে চলে। একই গ্যাসের অণুগুলো সদৃশ এবং বিভিন্ন গ্যাসের অণুসমূহ পরস্পর থেকে ভিন্ন। পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অণুগুলোর আয়তন অত্যন্ত নগণ্য। গ্যাসীয় অণুগুলো পরস্পরের সাথে ধাক্কা খায়। পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব অণুগুলো সমবেগে সরল পথে চলে। গড়মুক্ত পথ কি? গড়মুক্ত পথ কোনো অণুর পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বগুলো গড়ে নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে গড়মুক্ত পথ বলে। গড়মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা সমানুপাতিক 1/p। গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। ধারক পরিবাহীতে চার্জ সংরক্ষণ করার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। দুটি পরিবাহীর পাতকে সামান্য দূরত্বে পাশাপাশি রেখে এদের মধ্যবর্তী সমান অন্তরক পদার্থ বায়ু, কাঁচ, প্লাস্টিক, মোম ইত্যাদি দিয়ে পূর্ণ করে ধারক তৈরি করা হয়। ধারকত্ব কোনো পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ লাগে তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। ধারকত্বকে ছি দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ চার্জ লাগে তবে ওই পরিবাহীর ধারকত্ব সি ইজিক্যাল টু কিউ ভাগ ভি হবে। ধারকত্বের একক ফ্যারাড। ফ্যারাড কোনো পরিবাহীর বিভব ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জ লাগে তবে ওই পরিবাহীর ধারকত্বকে ফ্যারাড বা ধারকত্ব বলে। এখন আমরা দেখব বয়েলের সূত্র কি এবং চার্লসের সূত্র কি। বয়েলের সূত্র স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক ভি সমানুপাতিক 1/p।
চার্লসের সূত্র। স্থির চাপে প্রতি ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর 0 ডিগ্রি আয়তনের 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়, বা ভি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এবারে আমরা দেখব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে পিভি ইজিক্যাল টু এনআরটি প্রতিপাদন। মনে করি পি চাপে টি তাপমাত্রায় এক নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, তাহলে আমরা পাই ভি সমানুপাতিক 1/পি বয়েলের সূত্র এবং ভি সমানুপাতিক টি ইজিক্যাল টু চার্লসের সূত্র। সূত্রদ্বয় একত্র করে পাই ভি সমানুপাতিক টি ভাগ পি। এখানে পি ভি ইজিক্যাল টু কে টি। এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, 1 গ্রাম মনো বা 1 মোল সকল গ্যাসের জন্য কে এর মান অপরিবর্তিত থাকে, তাই বিজ্ঞানীরা একে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং 1 মোল গ্যাসের জন্য আমরা পাই পিভি ইজিক্যাল টু আর টি। 1 মোল গ্যাসের পরিবর্তে এম ভরে গ্যাস বিবেচনা করে যার আয়তন ভি এবং আণবিক ভর এম, তাহলে ভি এর পরিবর্তে ভি ভাগ এম এম ব্যবহার করে পাই। তাহলে কি হবে, ভি এর পরিবর্তে আমরা যদি ভি বাই এম এম ব্যবহার করি তাহলে পি ভি বাই এম এম ইজিক্যাল টু আর টি। এম বাই এম ইজিক্যাল টু এন, অর্থাৎ পি ভি ইজিক্যাল টু এন আর টি। এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এবারে আমরা দেখব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। জুলের মতে যখনই কোনো কাজের ফলে তাপ উৎপন্ন হয় যা তাপের ফলে কাজ সাধিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। মনে করে ডাব্লিউ পরিমাণ কাজের ফলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হলো। এক্ষেত্রে সূত্র মতে ডাব্লিউ সমানুপাতিক কিউ। এখানে ডাব্লিউ ইজিক্যাল টু জে কিউ। এখানে জে সমানুপাতিক ধ্রুবক বা জুল ধ্রুবক। ক্লসিয়াসের মতে যখনই কোনো বস্তু বা সংস্থার তাপ সরবরাহ করা হয়, তখন এই তাপের কিছু অংশ বস্তু বা সংস্থার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে খরচ হয়। গণিতের ভাষায় ডিকিউ ইজিক্যাল টু ডিউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিকিউ ইজিক্যাল টু মোট প্রদত্ত তাপ, ডিইউ ইজিক্যাল টু অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, ডিডব্লিউ ইজিক্যাল টু বাহ্যিক সম্পাদিত কাজ। এনট্রপি কি? এনট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। আমরা এবারে দেখব আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাস কি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তব গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র পিভি ইজিক্যাল টু এনআরটি মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। আদর্শ গ্যাস সহজে তরলীকৃত করা যায়, বাস্তব গ্যাস সহজে তরলীকৃত করা যায় না। বোরের স্বীকার্য। বোরের প্রথম স্বীকার্য বলা হয়েছে একটি পরমাণুর কেন্দ্রস্থল ধনাত্মক চার্জে চার্জিত একটি নিউক্লিয়াস থাকে। দ্বিতীয় স্বীকার্য বলা হয়েছে পরমাণুস্থ ইলেকট্রন সমূহ ইচ্ছাকৃত যে কোনো ব্যাসার্ধের নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করতে পারে না। বরং কয়েকটি পৃথক পৃথক নির্দিষ্ট ও সুবিধামুক্ত বৃত্তাকার কক্ষতে পরিভ্রমণ করে। তৃতীয় স্বীকার্য বলা হয়েছে পরমাণুর রাজ্যে কুলম্বীয় নিউক্লিয় বলসমূহ প্রযোজ্য। চতুর্থ স্বীকার্য বলা হয়েছে কোনো স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এখানে h প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন আমরা দেখব বোরের স্বীকার্য অনুসারে n-তম কক্ষপথের ব্যাসার্ধ। বোরের স্বীকার্য অনুসারে L ইজিক্যাল টু NH/2π। এখানে L এর মান m r n vn এবং NH/2π। এখানে m r n এবং vn এর মান যদি আমরা বসাই, vn ইজিক্যাল টু E/√4π ε0 m r n। এই মানটা বসালাম আমরা। এভাবে ক্যালকুলেশন করলে বোরের স্বীকার্য মতে কি n-তম কক্ষপথের ব্যাসার্ধ পাওয়া যাবে rn ইজিক্যাল টু n স্কয়ার h স্কয়ার ε0 পাই m e স্কয়ার। এবারে আমরা দেখব আপেক্ষিক তাপ কি? কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। চার্জ কি? যার স্থিতিতে কোনো বস্তুতে স্থির বৈদ্যুতিক ক্ষেত্রে স্থির বিদ্যুৎ শক্তির সঞ্চার হয় ও বস্তু ছোট ছোট হালকা টুকরা আকর্ষণ করার সামর্থ্য রাখে এবং যার গতিতে বিদ্যুৎ প্রবাহ, বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র উদ্ভব হয় তাকে চার্জ বলে। একবর্ণী আলো, সোডিয়াম আলো, একবর্ণের আলো। এবারে দেখব ব্যতিচার কি? ব্যতিচার সমান কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটি উপরিপতনের ফলে বিন্দুটি কখনো কখনো খুব উজ্জ্বল ও কখনো কখনো খুব অন্ধকার দেখায়। আলোর এই ঘটনাকে ব্যতিচার বলে। ব্যতিচার দুই প্রকার, গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার। আমরা প্রথমে দেখব গঠনমূলক ব্যতিচার। প্রায় সমান কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপতনের ফলে কোনো বিন্দুর উজ্জ্বলতা বেড়ে গেলে অর্থাৎ আলোক তীব্রতা বৃদ্ধি পেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে। ধ্বংসাত্মক ব্যতিচার দুটি উৎস থেকে নিঃসৃত
প্রায় সমান কম্পাঙ্ক বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দু অন্ধকার বা প্রায় অন্ধকার হয়ে গেলে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। ব্যতিচারের সত্ত্ব আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। যে দুটি তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। উৎসগুলো খুব কাছাকাছি হতে হবে। উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে। এবারে আমরা দেখব সুসংগত উৎস। সুসংগত উৎস কি? দুটি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যে দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদেরকে সুসংগত উৎস বলে। উজ্জ্বল ডোরার সত্ত্ব হলো পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক। অন্ধকার ডোরার সত্ত্ব λ/2 এর অযুগ্ম গুণিতক। এবারে আমরা দেখব প্রত্যাগামী প্রক্রিয়া ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। প্রত্যাবর্তী প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে। অপ্রত্যাগামী প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না। কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। না। প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতি সমস্যা বজায় থাকে। না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো। বিজ্ঞানী কার্নো ইঞ্জিন নিয়ে বিস্তর গবেষণা করে এ সিদ্ধান্তে আসেন যে তাপকে কখনো সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়। ক্লসিয়াসের মতে বাইরের কোনো শক্তি সম্পাদিত কার্য ব্যতি রেখে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজে প্রবাহিত হতে পারে না। এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। জানবো রোধ কি? রোধ রেজিস্ট্যান্স। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স R=V/I, I=V/R ওহমের সূত্র থেকে। কোষ কি? রাসায়নিক ক্রিয়ার সাহায্যে যে যন্ত্র থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায় তাকে কোষ বলে। ব্যাটারি কি? একাধিক কোষ মিলে ব্যাটারি হয়। গ্যালভানোমিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীত তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করা হয় তাকে গ্যালভানোমিটার বলে। ভোল্টমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহের দুপ্রান্ত বা বর্তনীর কোনো অংশের বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। এবারে আমরা জানবো বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার শক্তি। ঘর্ষণের ফলে যে অদৃশ্য শক্তি কোনো বস্তুকে ছোট ছোট টুকরা আকর্ষণ করিবার বল প্রদান করে উহাকে বিদ্যুৎ বলে। বিদ্যুৎ দুই প্রকার, স্থির বিদ্যুৎ এবং গতি বিদ্যুৎ। সুপারনোভা কি? যে সকল নক্ষত্রের ভর 1.4 সৌর ভরের বেশি তাদের জ্বালানি হাইড্রোজেন শেষ হয়ে গেলে মূল বস্তু সংকুচিত হতে থাকে, কিন্তু বহিস্থ অংশ তখনও প্রসারিত হতে থাকে এবং এক পর্যায়ে বহিস্থ আবরণ ছুঁড়ে ফেলে। এর সময় নক্ষত্রকে অত্যন্ত উজ্জ্বল দেখায়। নক্ষত্রের এই ঘটনাকে সুপারনোভা বলে। আমরা জানবো পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে পার্থক্য। পরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী বলে। অর্ধপরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ ধীর প্রক্রিয়ায় প্রবাহিত হয় তাকে অর্ধপরিবাহী বলে। অর্থাৎ পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি হচ্ছে অর্ধপরিবাহী। অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। এ সকল পদার্থ কি? ধাতব পদার্থ। পরিবাহীর মধ্যে রয়েছে ধাতব পদার্থ, মানবদেহ, অ্যাসিড, সবজি, কার্বন, কয়লা, গ্রাফাইট ইত্যাদি। অর্ধপরিবাহীর পদার্থের মধ্যে রয়েছে পানি, পাথর, তুলা, অ্যালকোহল, কেরোসিন, তৈল ইত্যাদি। অপরিবাহী পদার্থের মধ্যে রয়েছে কাঠ, কাগজ, কাঁচ, শুষ্ক বাতাস, মোম, গন্ধক ইত্যাদি। এবারে আমরা জানবো নিউটনের গতিসূত্র। 1687 সালে স্যার আইজাক নিউটন ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এর একটি ইংরেজি অনুবাদ হবে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন। যেমন মাঝির নৌকা চালানো, মহাকাশযানকে ঊর্ধ্বে নিক্ষেপ করা।